আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপক আকারে ছিল আব্দুল্লাহ লিমিটেড এর তথ্যাবলী প্রদত্ত হলো দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। আমাদের অন্যান্য তথ্যাবলীর মধ্যে ছিল সারা বছরে বিক্রয়ের পরিমাণ 12 লক্ষ টাকা। কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে নেট মুনাফার পরিমাণ হচ্ছে 60,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো, খ কার্যকরী মূলধন অনুপাত। এই যে একটা কথা মাথায় রাখবা, কার্যকরী মূলধনের আরেকটি নাম হচ্ছে চলতি মূলধন অনুপাত, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটি রিকোয়ারমেন্ট চেয়েছিল খ নাম্বার তড়িৎ অনুপাত নির্ণয় করো, ঘ দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। দেখো, আমাদের মূল কাজই হচ্ছে এখানে সারা বছরে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 12 লক্ষ টাকা, অর্থাৎ বিক্রয় দেওয়া আছে 12 লক্ষ টাকা। তারপরে বলেছে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে। এখানে দেখো, আমাদের এখানে মোট লাভ দেওয়া নেই এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে, কিন্তু এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কত, বিক্রয় দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমাদের চেয়েছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। এখন এখানে একটু খেয়াল করো, কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে। এই যে পণ্য বিক্রয়ের পরিমাণ এখানে কত পার্সেন্টের টাকা আছে এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে, এর মানে বিক্রিত পণ্যের ব্যয়টা হয়ে আমাদের 100%, ঠিক আছে। ধরো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 100%, তারপরে এই 100% এর উপরে আবার এই যে 20% লাভ করে পণ্যটা বিক্রি করে, ঠিক আছে। ধরো আমরা লিখলাম এখানে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কত, ধরো আমি ধরলাম 100%, ঠিক আছে। 100%, এর উপরে আবার কি করে তারা লাভ করে, এর উপরে লাভ করে আবার কত পার্সেন্ট, এই যে 20%, ঠিক আছে। এর উপরে লাভ করে আবার কত, এই যে তোমাকে বলেই দিয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে তারা পণ্য বিক্রি করে। তার মানে হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয় 100%, তার উপরে আবার 20% তুমি লাভ করতেছো, তাহলে এই যে 120%, এই 120% কি করলা, 120% তুমি বিক্রি করলা, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ তোমার কত দাঁড়ালো, এই যে 120% দাঁড়ালো। আমি আবারও বলছি, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% লাভে পণ্য বিক্রি করে, এর মানে বিক্রিত পণ্যের ব্যয় আমি যদি ধরে নিই 100%, তাহলে লাভ করেছে কত পার্সেন্ট, 20%। তাহলে এই যে 100 আর 20 টোটাল হলো 120। এই যে 120% এটা কার টাকা, এটা হচ্ছে তোমার বিক্রয়ের টাকা, মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% তুমি লাভ করতেছো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ছিল কত, 100 টাকা, তাহলে লাভটা আবার কত, 20 টাকা। তাহলে এই যে 120 টাকা হলো, অর্থাৎ 120% হলো, এই 120% কিন্তু বিক্রয়ের পার্সেন্ট। তাহলে এখন তোমাকে কি বলেছে তারা, এখন তোমাকে ধরো রিকোয়ারমেন্ট, এটা আমি বোঝার জন্য তোমাদেরকে লিখে দিয়েছি। এখন তোমাকে বলেছে মোট লাভ, ঠিক আছে, মোট লাভ। এখন তুমি এখানে লিখতে পারো এই যে মোট লাভ, মোট লাভটা তুমি কিভাবে বার করবা, এই যে বিক্রয়ের টাকা 12 লক্ষ টাকা, এখানে তুমি লিখতে পারো এই যে 12 লক্ষ টাকা, ঠিক আছে। এই 12 লক্ষ টাকাকে তুমি ভাগ দিবা হচ্ছে বিক্রয়ের পার্সেন্ট দিয়ে। বিক্রয়ের পার্সেন্টটা তোমার কত, বিক্রয়ের পার্সেন্ট হচ্ছে তোমার 120%, ঠিক আছে। তাহলে এই যে 120% দিয়ে ভাগ দিব, অর্থাৎ 120 দিয়ে ভাগ দিবা। এখন কথা হচ্ছে, তুমি যদি তোমাকে প্রশ্নের মধ্যে যদি তারা চাইতো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে অবশ্যই তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের পার্সেন্ট কত, এই যে 100, তাহলে 100টা তুমি গুণ করতা। যদি তোমার চাইতো বিক্রিত পণ্যের ব্যয় বার করো, অথবা বিক্রিত পণ্যের ব্যয় বের করার যদি কোনো দরকার হতো, তাহলে তুমি 100 দিয়ে গুণ করতে, অর্থাৎ বিক্রয়ের টাকাকে বিক্রয়ের পার্সেন্ট দিয়ে তুমি ভাগ দিবা, ঠিক আছে। এখন তুমি নিবা কোথায়, নিবা হচ্ছে মোট মুনাফা। তাহলে যেহেতু তুমি মোট মুনাফা বার করবা, এই যে মোট মুনাফা অর্থাৎ মোট লাভ, এটার পার্সেন্টটা কত ছিল, 20%, তাহলে তুমি 20 দ্বারা গুণ করবা, ঠিক আছে। তাহলে তোমার এই যে 100 মানে 12 লক্ষকে 120 দ্বারা তুমি কি করবা, ভাগ করবা, আর হচ্ছে তোমার 20 দ্বারা গুণ করবা, তাহলে তোমার মোট লাভ বের হয়ে আসবে 2 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে তোমার মোট লাভ বের হয়ে আসবে কত, এই যে 2 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে যদি বলতো বিক্রিত পণ্যের ব্যয় বের করো, তাহলে কি করতে, এই যে 112 লক্ষকে অবশ্যই 120 দ্বারা তুমি ভাগ করতা, কিন্তু তুমি বিক্রিত পণ্যের ব্যয় নিবা, এই জন্য 100 দ্বারা গুণ করতা। যেহেতু তুমি মুনাফা নিবা, এই জন্য 20 দ্বারা গুণ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তারপরে আসো এই যে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমরা জানি কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস হলো চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের পাওয়া যায় হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন। এটাকে আবার ভাগ করতে হয় চলতি দায় দ্বারা, তাহলে আমাদের কার্যকরী মূলধন অনুপাত বের হয়ে যাবে। চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। খ নাম্বার 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি চেয়েছে? কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস হলো চলতি দায়। চলতি দায় বাই হচ্ছে চলতি দায়, ঠিক আছে, বাই হচ্ছে চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো, চলতি সম্পদ আমাদের এখানে কোনগুলো? এই যে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি। তার মানে হচ্ছে এখানে তিনটি আমাদের চলতি সম্পদ। কি কি? মজুদ পণ্য, ঠিক আছে, মজুদ পণ্য প্লাস প্রাপ্য হিসাব, ঠিক আছে, প্রাপ্য হিসাব প্লাস কি? হাতে নগদ, ঠিক আছে, হাতে নগদ। এটা হচ্ছে তোমার চলতি সম্পদ। এখান থেকে তুমি বাদ দিতে হবে চলতি দায়। এখানে চলতি দায় তোমার কত আছে দেখো, এই যে পদেয় হিসাব, ঠিক আছে, পদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত প্লাস পদেয় নোট প্লাস হচ্ছে বকেয়া বেতন, ঠিক আছে। আর তোমার নিচে অবশ্যই তুমি লিখতে পারো চলতি দায়। চলতি দায় উপর একটা বের করলে হয়ে যাবে চলতি দায়। তাহলে আমাদের উপরে এই যে মজুদ পণ্য আমাদের কত? মজুদ পণ্য আমাদের 20,000 টাকা। মজুদ পণ্য কত? 20,000 টাকা প্লাস আমাদের হাতে নগদ কত? 38,000 টাকা প্লাস মজুদ পণ্য আমাদের কত? 60,000 টাকা, ঠিক আছে, মজুদ পণ্য কত? 60,000 টাকা প্লাস প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 20,000 টাকা প্লাস হাতে নগদ আমাদের কত? 38,000 টাকা, ঠিক আছে, 38,000 টাকা। তারপরে মাইনাস পদেয় হিসাবে টাকা কত? 40,000 টাকা, ঠিক আছে, 40,000 টাকা প্লাস ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 10,000 টাকা প্লাস পদেয় নোট হচ্ছে 5,000 টাকা প্লাস তারপরে বকেয়া বেতন হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে, বকেয়া বেতন কত? 3,000 টাকা। তারপরে চলতি দায় নিচে সেম, ঠিক আছে, এই যে 40,000 টাকা প্লাস 10,000 টাকা প্লাস 5,000 টাকা প্লাস হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে। এখন আমাদের 60,000, 20,000, 80,000, 80,000 আর হচ্ছে তোমার 38,000, তাহলে 1,18,000 টাকা, 1,18,000 টাকা মাইনাস 40,000 আর 10,000 হচ্ছে 50,000 আর 5,000 55,000 আর 3,000 58,000, ঠিক আছে, কত হলো? 58,000। আবার বাক হবে কত? 58,000। 1,18,000 থেকে 58,000 বিয়োগ করলে আমাদের আনসার হয় 60,000 টাকা, ঠিক আছে। 60,000 টাকাকে তুমি 58,000 দ্বারা ভাগ করবা। 60,000 টাকাকে 58,000 দ্বারা ভাগ দিলে ফল আসে 1.03। যেহেতু এটাকে অনুপাত দ্বারা প্রকাশ করে তাহলে অনুপাত 1.03। অনুপাত কত? 1। আমাদের কার্যকরী মূলধন বের করার সূত্রটি হচ্ছে কি? কার্যকরী মূলধন বাই চলতি দায়। কার্যকরী মূলধন আমরা বের করি কিভাবে? চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিলে কার্যকরী মূলধন বের হয়, এটাকে চলতি দায় দ্বারা ভাগ দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো 2 নম্বরের যে তড়িৎ অনুপাতটা বলেছিল এটা আমরা বের করে দেখে আসি। খ নাম্বারের 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট এটা ছিল তড়িৎ অনুপাত, ঠিক আছে, তড়িৎ
অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ বাই হচ্ছে চলতি দায়, ঠিক আছে, চলতি দায়। এখন তরল সম্পদ কিভাবে বের করা হয়? তরল সম্পদ বের করার সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে তোমার মজুদ পণ্য, ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে তো আর অগ্রিম খরচ নেই, এই জন্য এটা বাদ দিতে হবে না। অর্থাৎ চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিলে তোমার তরল সম্পদ বের হবে। তারপরে হচ্ছে চলতি দায়, চলতি দায়, ঠিক আছে, চলতি দায়। এখন আসো চলতি সম্পদ আমরা কত বের করেছিলাম? চলতি সম্পদ বের করেছিলাম 1,18,000 টাকা, 1,18,000 টাকা। এটা থেকে আমাদের মজুদ পণ্য কত ছিল? 60,000 টাকা বিয়োগ করতে হবে। 60,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর চলতি দায় আমরা কত বের করেছিলাম? চলতি দায় আমরা বের করেছিলাম 58,000 টাকা, ঠিক আছে, 58,000 টাকা। তাহলে 1,18,000 থেকে 60,000 টাকা চলে গেলে আরো 58,000 টাকা থাকে, ঠিক আছে। 58,000 ভাগ দিবা কত? 58,000 দ্বারা। 58,000 কে 58,000 দ্বারা ভাগ দিলে আনসার হয় 1। তাহলে অনুপাত কত? 1। এর মানে হচ্ছে 1:1। তাহলে আমাদের আনসারটি দাঁড়ালো কত? 1:1। এখন আসো আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টটি দেখে আসি। দায় মালিকানা অনুপাত। আমরা জানি দায় মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে বহির্দায় বাই হচ্ছে মালিকানাতে হবে। বহির্দায় বাই কি? মালিকানাতে হবে। দায় মালিকানা, দায় মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে বহির্দায় বাই হচ্ছে মালিকানা তো হবে, ঠিক আছে, মালিকানা তো হবে। আমাদের বহির্দায় আমরা কত বের করেছিলাম? এখানে দেখো আমাদের বহির্দায় হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এখানে তো আমাদের দীর্ঘমেয়াদী কোনো দায়ই নাই, ঠিক আছে, তাহলে এটা আসবে না। তাহলে শুধু চলতি দায় আসবে। চলতি দায় কত বের করেছিলাম? 58,000 টাকা, ঠিক আছে। তারপরে মালিকানা তহবিল দেখো এখানে শুধু শেয়ার মূলধন আছে। এখানে কত? শেয়ার মূলধন 2 লক্ষ টাকা। মালিকানা তহবিল এখানে শুধু শেয়ার মূলধন আছে। তাহলে 58,000 টাকাকে তুমি যদি 2 লক্ষ টাকার দ্বারা ভাগ দাও তাহলে আমাদের আনসারটি হয় 0.29। অনুপাত কত? 1, ঠিক আছে। আমাদের এই যে বহির্দায় কিভাবে বের করি? চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। এখানে যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই এই জন্য চলতি দায় আমাদের হবে বহির্দায়। মালিকানা তহবিল শুধু এখানে আছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি নেই, ঠিক আছে। তাহলে সাধারণ সঞ্চিতি না থাকলে এই শেয়ার মূলধনই আমাদের কি? মালিকানা তহবিল। তাহলে 58,000 আর 2 লক্ষ, 58,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ দিলে 0.29 আনসার হয়। যেহেতু আমরা দায় মালিকানাকে অনুপাত দ্বারা প্রকাশ করি এই জন্য অনুপাত কত? 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।